সরকারি ডিপার্টমেন্ট দেখেছে কি দেখেনি এটা তো আসলে ভালোভাবে বলতে পারবো না। চট্টগ্রাম বিভাগের সন্ত্রাসীদের একটা পকেট ছিল এটা। র্যাবের একজন কর্মকর্তা মারাই গেলেন, তা আপনারা সাহস করলেন কিভাবে? একজন, দুজন, 10জন যদি মারা যেত তাহলে সেই লাশগুলো নিয়ে আন্দোলন করতো। এরকম করলে আসলে শেষ পর্যন্ত আমাদের মন্ত্রী মহোদয়ের যে একটা যাবার প্ল্যান ছিল সেটা হয়তো হতোই না। শুধু দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের পডকাস্ট আয়োজনে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক। ভিতরে ওরা কি করতো যদি একটু বলতেন দর্শক, কি করতো যেগুলো মানে চাঞ্চল্য সৃষ্টি করার? তাদের যে স্বাভাবিক জীবনযাপনের, আমি যদি বলি এভাবে, তাদের ভেতরে প্রবেশের জন্য কার্ড দরকার ছিল। কার্ড ছাড়া কেউ প্রবেশ করতে পারতো না, এটা প্রথম কথা। ভেতরে তাদের যে ঘরবাড়িগুলা, সেই ঘরবাড়িগুলা আমরা আমাদের ইন্টেলিজেন্স এবং পরবর্তী বিভিন্ন তথ্য থেকে যেটা পেয়েছি, যে ওই ভেতরে বিভিন্ন এলাকার, বাংলাদেশের বিভিন্ন এলাকার সন্ত্রাসী গোষ্ঠী ওখানে বসবাস করত। কারণ তারা নিরাপদ, ভেতরে তো কেউ যাচ্ছে না, কোনো পুলিশ বা কেউ যাচ্ছে না, তাদেরকে ধরেও আনতে যাচ্ছে না। আমরা ওখানে জেনেছি প্রচুর ওয়ারেন্টেড আসামি বসবাস করত, যাদেরকে বাইরে পাওয়া যেত না। তারপরে বাইরে থেকে প্রচুর মানুষকে, ব্যবসায়ীদেরকে নিয়ে এসে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হতো। এরপরে মাদকের একটা বড় জায়গা ছিল, ওটা এসে ওখান থেকে ডিস্ট্রিবিউশন হতো সব জায়গায়। এরপরে ওখানে অস্ত্র রাখা ছিল, দামি দামি ভারী ভারী অস্ত্র ছিল। সেই অস্ত্রগুলো তারা বিভিন্ন জায়গায় ভাড়ায় খাটাতো। এবং আপনারা জানেন যে ওটা চট্টগ্রাম মহানগর থেকে একেবারেই কাছে, 5 মিনিটও লাগবে না তাদের চট্টগ্রাম শহরে ঢুকতে। তো চট্টগ্রাম শহরে তারা যে অপারেশন করে আবার চলে আসতো। তাদের এটা একটা নিরাপদ আশ্রয়, একটা হাব তৈরি করে। বাসা ভাড়াটা সম্পর্কে যদি বলতেন। আপনি বলছিলেন যে আমাকে বাসা ভাড়াটা যদি এভাবে বলি, যে ওই আপনি বাইরে যে একটা বাসা ভাড়া করলে যদি স্ট্যান্ডার্ড ধরি 10,000 টাকা, তো ওই জিনিসটাই ওখানে 20,000 টাকা ভাড়া। কারণ ওই সন্ত্রাসীদের যে একটা অভয় আশ্রম ছিল, তারা থাকতে পারতো, তাদের তো আসলে টাকার অভাব ছিল না। সবচেয়ে মজার বিষয়, আমরা যদি চট্টগ্রাম, গ্রেটার চট্টগ্রামের কথা বলি, নোয়াখালী, লক্ষ্মীপুর বা যে কোনো ব্রাহ্মণবাড়িয়া, হয়তো পুলিশ আমরা একজন আসামিকে ট্র্যাক করতে করতে দেখতাম তার লাস্ট লোকেশন জঙ্গল সলিমপুর, এরপর সে আর নাই। তার মানে তাদের সবার পালানোর জায়গা ছিল, এটা একদম আশ্রয়স্থল ছিল এটা। আর তারা ওইটাকে তৈরিও করে রেখেছিল ভেতরে। এখনও অতটা নেটওয়ার্ক নাই, তখন তো একেবারেই জিরো ছিল। আর রেস্টুরেন্ট ছিল, হোটেল রেস্টুরেন্ট ভেতরে ভেতরে সবই আছে। আর জনসংখ্যা কত ছিল? ওদের কাজ কি ছিল, পেশা কি ছিল মানুষের? ভেতরে জনসংখ্যা এই মুহূর্তে 2 লক্ষর মতো আছে। এটা ম্যাক্সিমামের পেশা ধীরে ধীরে গ্রো করেছে। ম্যাক্সিমামের পেশা বলতে একটা বড় অংশের পেশা হলো ডে লেবার বা গার্মেন্টস ওয়ার্কার বা এই ধরনের। তাদের মেয়েরা আশপাশে গার্মেন্টসে যায়, কাজ করে, আবার বাইরে লেবারেরও কাজ করে। আবার একই সাথে শুধুমাত্র সন্ত্রাসী কাজ, এরকম পরিবারও আছে যে তাদের কাজ শুধু সন্ত্রাসের কাজগুলো করা, মাদকের সাথে ব্যবসা করা, এরকমও আছে। এটা কি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ব্যবহার করতো তারা? বিদ্যুৎটা পেত কোথায়? বিদ্যুতের ব্যাপারটা, হ্যাঁ, তারা যেভাবে হোক ধীরে ধীরে আমাদেরই বিদ্যুৎটা হয়তো তারা ব্যবস্থা করেছে। এটা আসলে তাদের। আচ্ছা, এই জমিটা হলো সরকারি খাস। একটা বিদ্যুৎ মিটার নিতে হলে যে জমির মালিকানা দেখাইতে হয়, তারপরে মিটারটা পাওয়া যায়। আমি যতদূর জেনেছি ওখানে 24টা মিটার আছে। তো 24টা মিটারের মালিককে ও কি করে খাস জমির মালিকানা পেল? এইটা আসলে বিদ্যুৎ বিভাগের বিষয়, তো আমরা এভাবে উত্তর দিতে পারবো না, আমাদের ওইভাবে স্টাডিও নাই। কিন্তু এটুকু জানি যে ভেতরে বিদ্যুৎ চলছে। আমরাও এই জনগণের দুর্ভোগের কথা ভেবে এখন পর্যন্ত বিদ্যুতের বিষয়ে আমরা কোনো পজিটিভ বা নেগেটিভ কথা বলিনি। গ্যাস সংযোগ কোথাও কোথাও দেখা যাচ্ছে, তারা ওটা কীভাবে পেয়েছে এটাও আমার জানা নেই আর কি। এটা 90 দশক থেকে এখনো পর্যন্ত, আমি যদি 90 দশক ধরি, প্রায় 34 বছর, 40 বছরের কাছাকাছি একটা সময়। আশেপাশে তো সরকারি অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তারা কি কখনো নোটিস করেছিল যে আপনাদের তথ্যে কি আসে যে এইখানে এই জাতীয় একটি গ্রুপ আছে যারা দেশের ভিতর, রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র করছে? এটা আসলে প্রথম দিকে ওইভাবে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল না। ওইটা প্রথম দিকে ছিল শুধুমাত্রই পাহাড় কেটে প্লট বিক্রির একটা বিচ্ছিন্ন এলাকা শহর থেকে। এখন শহর যেমন এক্সটেনশন হয়ে বাইজিৎ পর্যন্ত গিয়েছে, তখন তো ওরকম ছিল না। এলাকাটা একেবারেই বিরান ছিল। আসলে ওখানে কে যে উঠে পাহাড়ে একটু ঘর করছে এটা তো দেখার হয়তো মানুষ ছিল না। যেমন এখনও যদি আমরা বলি, অনেক জায়গায় অনেক উদ্বাস্তু পরিবার খোলা জায়গা পেলে একটা ঘর তুলে ফেলে থাকে, বসবাস করে, ওটা ওরকমভাবে হয়তো কাউন্ট ছিল।
এটা বেসিক্যালি নজরে আসে আলী আক্কাস এবং ওই লাল বাদশার অ্যাক্টিভিটিজের পর থেকে। তা তখন হয়তো ওই যে জমি দখল এবং খুব সামান্য আকারে এগোচ্ছে এরকমই একটা বিষয় ছিল। আর সরকারি ডিপার্টমেন্ট দেখেছে কি দেখেনি এটা তো আসলে ভালোভাবে বলতে পারবো না। তবে আমাদের যে ইনফরমেশন স্টাডি আমরা দেখেছি যে 2008-9 সাল থেকে বেশি করে এটা একেবারেই সন্ত্রাসের একটা রাজত্ব তৈরি হয়। এবং আপনি যদি ধরে নিতে পারেন চট্টগ্রাম বিভাগের সন্ত্রাসীদের একটা পকেট ছিল এটা। যদি কোথাও সন্ত্রাসের প্রয়োজন হতো এখান থেকে সন্ত্রাসী যেত, এখান থেকে অস্ত্র যেত। তার মানে তারা তো রাজনৈতিকভাবে ব্যবহার হতো। তার মানে সেই সময় যারা রাজনীতিবিদরা ছিল বা প্রভাবশালী যারা ছিল তারাও হয়তো ব্যবহার করতো কিনা এরকম হতে পারে, এটা অসম্ভব না। আর ওইখানে আশেপাশে যেহেতু খাসজমি, কারো কোনো বন্দোবস্ত বা কোনো লিজ টিজ নেওয়ার ব্যাপার আছে? জেলা প্রশাসন থেকে বিগত 17 বছরের সময় নানানজন লিজ নিয়েছে এবং তারাই আসলে পৃষ্ঠপোষকতা করেছে, এরকম কোনো বিষয় কি আছে? এইটা লিজের বিষয়টা আমাদের যেহেতু না, আমরা তো আসলে লিজের দেইও না বা এটার তথ্য সংরক্ষণও করি না। এই বিষয়টা আমার কাছে ভালো উত্তর নেই। আমার কাছে অপরাধী এবং অপরাধ জগতের যথেষ্ট তথ্য আছে। এখন আসি আমরা যে আপনারা কখন মনে করলেন যে এটা একেবারে সাঁড়াশি অভিযান করা উচিত এবং প্রস্তুতিটা কিভাবে নিলেন যদি একটু বলতেন আর কি, শুরু একদম শুরুটা। আমি যদি আমার দিক থেকে বলি, আমি নভেম্বরের শুরুতে চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত ডিআইজি হিসেবে জয়েন করি। তো এমনি আমার চাকরির একটা অভ্যাস, আমি কোথাও গেলে ওখানে একটু ক্রিমিনাল স্ক্যানিং করি যে এই এলাকাটার সব থেকে বড় হাই প্রায়োরিটি ক্রাইমগুলো কোনটা। যেমন আমি এর আগে বরিশাল বিভাগে ছিলাম, ওখানে আমার চোখে আমার স্ক্যানিংয়ে পড়েছিল সবচেয়ে হাই প্রায়োরিটি ক্রাইম হলো ডাকাতি। তা আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে ডাকাতিকে একদম শূন্য করে ফেলেছিলাম। এটা বরিশাল বিভাগবাসী খুবই প্রেস করেছে আমাদের। তো আমি একইভাবে এখানে এসে বসে প্রথম যখন স্ক্যানিং করলাম দেখলাম যে এখানে 3টা ক্যান্সার জোন, একটা হলো জঙ্গল সলিমপুর, একটা হলো রাউজান ডাঙ্গুনিয়া এবং ফটিকছড়ি নিয়ে একটা বেল্ট, আর থার্ড হলো কক্সবাজারের ইয়াবা এবং কিছুটা মানব পাচার। তো এরপরে আমি কাজ শুরু করি, আমার মতো করছিলাম। আমি বিভিন্ন সিনিয়র স্যারদের সাথে আলাপ করছিলাম, স্যাররা খুবই আন্তরিক ছিলেন, আমাকে খুব উৎসাহ দিচ্ছিলেন এটা নিয়ে কাজ করো, এই সন্ত্রাস এবং অপরাধ নির্মূল করতে হবে, এটা গভর্নমেন্টেরও ফার্স্ট প্রায়োরিটি। এভাবে আমি বেশ আগাচ্ছিলাম। ইন দি মেন টাইম জানুয়ারি মাসের 9 তারিখে র্যাবের একটা অভিযান হয়। অভিযানে একজন ডিএমডি সাহেব মারা যায় ওদের হাতে, 3 জন খুব সিভিয়ার ইনজুরি হয়। এরপর থেকে মোটামুটি আপনি বলতে পারেন যে রাষ্ট্রসহ আমাদের প্রশাসনিক সব জায়গায় এটা নিয়ে খুব আলোড়িত হয়, কথাবার্তা হয়। তখন আমার এই এতদিনে যে চেষ্টাটা চলছিল, কাজ চলছিল, এটা আসলে মিলে যায়।